নমস্কার, আপনি রয়েছেন কবিরের সঙ্গে। আজকে সন্ধ্যের প্রতিবেদনে আপনারা আবার দেখবেন আফরিন বেগমের প্রচারের ছবি। দেখুন, আমরা যারা সাধারণ নাগরিক, আমরা যারা ভোটার, আমরা চাই, এটা চাওয়া উচিত অন্তত, যে আমাদের জনপ্রতিনিধি, তিনি বিধায়ক হন, তিনি সাংসদ হন, তিনি কাউন্সিলর হন, তিনি যেই হন, তিনি বিধানসভায় বা লোকসভায় বা কর্পোরেশনে বা পঞ্চায়েতে যেখানে যে হোক, যেখানেই হোক না কেন, আইনসভায় গিয়ে, বিধানসভায় বা লোকসভায়, এখন বিধানসভার কথাই বলছি, বিধানসভা ভোট, তাই আমাদের ইস্যু, আমাদের দাবি দেওয়া নিয়ে রাজনৈতিক কথা বলবেন এবং আমাদের সমস্যা সমাধানে সচেষ্ট হবেন। মূল চাহিদাটা এইটুকুই, রাজনৈতিক এলিমেন্ট হবেন, রাজনৈতিক কথা বলবেন, সেখানে কোনো গিমিকের জায়গা থাকবে না বা কিছু। আফরিন বেগম অনেকগুলি প্রতিবেদনই ইতিমধ্যে তাকে নিয়ে করেছি, আবারও আজকে একটি প্রতিবেদনে দেখবেন হিন্দি এবং বাংলায় কি অনর্গল কথা বলে চলেছেন, বক্তৃতা দিয়ে চলেছেন, এবং তাদেরই একজন, সেখানকার আফরিনের একজন সহকর্মী, তাদের নেতৃত্ব সৈনিক সুর, তিনি আফরিনের হয়ে কি বললেন সবটা শুনুন, দেখুন সবটা। আর আফরিন পলিটিক্যাল মেয়ে, 100% পলিটিক্যাল একটি মেয়ে, পলিটিক্যাল কথা বলছে হিন্দি এবং বাংলায়, কারণ বালিগঞ্জ কনস্টিটিউয়েন্সি অনেকগুলি ভাষাভাষীর মানুষের জায়গা। আফরিনের মতো মেয়ে, জানি না কী হবে, সে জিতবে কি না, তবে দুর্বার গতিতে এগিয়ে চলেছে, আপনারা কিন্তু এটুকু এ বিষয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন। আফরিনের বক্তব্য শুনুন এবং যারা প্রথমবার এই চ্যানেলে আসছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার, আমি আফরিন বেগম। 29 তারিখ বিধানসভা নির্বাচন আমাদের বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে। আমি সিপিআইএম এর প্রার্থী আফরিন বেগম শিল্পী। বালিগঞ্জের মেয়ে, ছোট থেকে এখানেই বড় হয়েছি, লড়াই করছি, বালিগঞ্জের কোনা কোনায় মানুষের সাথে দেখা করছি, তাদের সমস্যার কথা শুনছি, জানছি, শিখছি। আমাদের বালিগঞ্জের বিভিন্ন জায়গায় মানুষজন যে সমস্যার মধ্যে রয়েছে সেগুলো নিয়ে লড়াই করতে নেমেছি, আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে লড়াই করতে নেমেছি। বালিগঞ্জে আমরা যদি দেখি, বালিগঞ্জ গভর্নমেন্টের মতো যে স্কুলগুলো, যে সরকারি স্কুলগুলো ছিল, সেই সমস্ত স্কুলগুলো আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছে। 7,802টা সরকারি স্কুল এই পশ্চিমবঙ্গে বন্ধ হয়ে গেছে। সেটার জন্য আমরা লড়াই করছি যাতে সরকারি স্কুলগুলোকে পরিকাঠামোগত দিক দিয়ে আরো উন্নত করা যায় এবং সেখানে গরিব ঘরের ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারে। আমাদের সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলো নেই, সেখানে পর্যাপ্ত পরিমাণে ডাক্তার নেই। সরকারি স্বাস্থ্য কেন্দ্র, সরকারি হাসপাতাল, সেই সমস্ত জায়গায় যাতে পর্যাপ্ত পরিমাণে ডাক্তার নিয়োগ হয়, নার্স নিয়োগ হয়, সেখানে যেন মেশিন থাকে, মানুষের যেন চিকিৎসা সেখান থেকে হয়, তাদেরকে যেন প্রাইভেটে গিয়ে টাকা দিয়ে ডাক্তার না দেখাতে হয়, সেটার জন্য আমরা লড়াই করছি। আমাদের এই পশ্চিমবঙ্গে বেকার যুবকরা কাজ পায় না, চাকরি পায় না। গত 15 বছর ধরে আমাদের পশ্চিমবঙ্গে নতুন কোনো শিল্প হয়নি, নতুন কোনো কলকারখানা উদ্বোধন করতে দেখা যায়নি আমাদের মুখ্যমন্ত্রীকে। আমাদের এই পশ্চিমবঙ্গে বেকার যুবকরা যখন ভিন রাজ্যে কাজ করতে যায়, পরিযায়ী শ্রমিক হয়ে যায়, সেখানে আবার বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে সেই বিজেপি যারা গুন্ডারা রয়েছে, যারা পুলিশ রয়েছে, তারা বিভিন্ন সময় তাদেরকে বাংলাদেশি, পাকিস্তানি, রোহিঙ্গা বলে তাদেরকে বাংলাদেশে ছেড়ে দিয়ে আসে, তাদের উপর অত্যাচার করে, তাদেরকে মারধর করে। সেটার বিরুদ্ধে আমরা লড়াই করছি যাতে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা পশ্চিমবঙ্গে কাজ পায়। আমরা দেখতে পাচ্ছি সেই বিজেপি আবার পশ্চিমবঙ্গে এসে আমাদের কাছ থেকে ভোট চাইছে। সেই বিজেপির বিরুদ্ধে লড়াই। এই পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে তারা এফআইআর করেছে এবং বেছে বেছে মানুষজনের নাম বাদ দিয়েছে, আমাদের নাম বাদ দিয়েছে। আমাদের পশ্চিমবঙ্গে, আমাদের বিধানসভা কেন্দ্রে বালিগঞ্জে 23,000 মানুষের নাম বাদ দেওয়ার চেষ্টা করেছিল অ্যাডজুডিকেশনে। বর্তমানে বহু মানুষের নাম বাদ গেছে। সেটার বিরুদ্ধে আমাদের লড়াই, সেটার জন্য আমরা লড়াই করছি যাতে প্রত্যেকে ভোটাধিকার পায়। আমরা লিগাল টিম, লিগাল অ্যাকশন টিম, আমাদের লয়ার টিমকে সঙ্গে রেখেছি। আপনাদেরও যদি কারোর নাম বাদ পড়ে গিয়ে থাকে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা কোর্টে গিয়েও লড়াইটা করছি যাতে যার কাছে কাগজ রয়েছে যে আমাদের এই পশ্চিমবঙ্গের বাসিন্দা, এখানেই জন্মেছে, এখানেই বড় হয়েছে, তাকে বিজেপি এসে ঠিক করে দিচ্ছে যে সে এইখানকার নাগরিক কি নাগরিক নয়। এই এফআইআরকে তারা নাগরিকত্বের সাথে যোগ করার চেষ্টা করছে। সেটার বিরুদ্ধে আমাদের লড়াই। আমাদের এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি কিভাবে এই তৃণমূল কোথাও গিয়ে আস্তে আস্তে হাওয়া দিচ্ছে এই বিজেপিকে। তৃণমূলের যে মমতা ব্যানার্জি, তাকে বলা হয় আরএসএস এর দুর্গা, মোহন ভগবত তাকে বলে আরএসএস এর দুর্গা, এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখেছি বিভিন্ন প্রশ্নে কিভাবে একসাথে তারা এসে লড়াই করে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা অনুভব করছি আমাদের পশ্চিমবঙ্গে কি খারাপ পরিস্থিতি, সেখানে নারীদের অবস্থা কিরকম। আজকালের ঘটনা আমরা সবাই জানি, সেখানে পিজিটি ইন্টার্ন একজন মানুষ, একজন ডাক্তার মহিলা, তিনি ধর্ষিতা হয়েছিলেন, খুন হয়েছিলেন অভয়া, এবং তার ন্যায্য বিচার আমরা আজও পাইনি। আমরা হাসপাতালের মতো উদাহরণ জানি, আবার আমাদের পশ্চিমবঙ্গে হাসপাতালের মতো উদাহরণ জানি, সাউথ কলকাতার ল কলেজের মতো উদাহরণ জানি। আমরা দেখতে পেয়েছি কিভাবে বিজেপি সরকার উন্নয়নের মতো ঘটনায়, হাসপাতালের মতো
পৌঁছাবে। এটার জন্য আমরা কাজ করছি, লড়াই করছি। আমাদের কাজ, আমাদের বস্তি অঞ্চল বিভিন্ন জায়গায় যে জলের সমস্যা, পাকা ছাদ নেই, সেটার জন্য আমরা এমএলএ ফান্ড থেকে পাকা ছাদ করে দেবো। সেটার জন্য আমরা লড়াই করছি। জলের সমস্যা আমরা মেটাবো, সেটার জন্য আমরা লড়াই করছি। আমাদের পশ্চিমবঙ্গে আমরা বলছি এতগুলো সরকারি পদে শূন্য নিয়োগ হয়েছে, সেখানে কাজ হয় না। শূন্য নিয়োগ হয়েছে, কাজ হয় না, ব্যবস্থা ভেঙে পড়ছে, সেটার বিরুদ্ধে লড়াই করছি। আমরা বলছি আমরা এসএসসি পিএসসি করাবো, যাতে টিচার নিয়োগ হয়, কাজ হয়, স্কুলগুলো রক্ষা হয়। আমরা বলছি এই যে সরকারি সেক্টরগুলোতে, যেমন একটা আর্জি করে একজন লিফটম্যান ছিল না বলে লিফটে আটকা পড়ে একজনের মৃত্যু হয়েছে, 9% লিফটম্যানের চাকরি সেখানে ফাঁকা রয়েছে, তারপরেও সেখানে নিয়োগ হয়নি। আমরা বলছি আপনারা যদি দায়িত্ব দেন, বামপন্থীরা যদি দায়িত্বে আসে, সরকার গঠন করে, সেটা মানুষের সরকার হবে। আমরা বলছি আমরা 1 বছরের মধ্যে যতগুলো কন্ট্রাকচুয়াল জব রয়েছে, অস্থায়ী জব রয়েছে, কাজ রয়েছে, সেগুলোকে স্থায়ী করে দেবো। কারণ পশ্চিমবঙ্গকে গড়ে তুলতে পশ্চিমবঙ্গের মানুষ লাগবে, তাদের কাজ লাগবে, এবং সেটা আমরা করে দেবো। সমস্ত অস্থায়ী জবকে, সমস্ত অস্থায়ী কাজকে স্থায়ী করে দেবো, সরকারি করে দেবো। এবং আমরা বলছি যে সমস্ত মজুরি, আমাদের মজুরি এত কম দেওয়া হয়, সেটা নিয়ে সরকার কিছু বলে না। আমরা বলছি ন্যূনতম চাকরি বা কাজের মজুরি হবে 26,000। সেটার জন্য লড়াই করছি, যাতে এইরকম নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, রান্নার গ্যাসের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, কিন্তু মানুষের মজুরি বাড়ছে। সেটার জন্য আমরা লড়াই করছি। নেতা মন্ত্রীদের মজুরি বাড়ছে, আমাদের মজুরি বাড়ছে। তাই জন্য যাতে ন্যূনতম বেতন 26,000 হয়, সেটার জন্য লড়াই করছি। একই সাথে বেকার ভাতা দিয়ে যে বলছে পকেটে 1500 টাকা দিয়ে দিয়েছি, ভোটটা দিয়ে দিল, সেটার বিরুদ্ধে লড়াই। পকেটে 1500 টাকা নয়, পকেটে আসলে যদি সত্যি সত্যি বেকার ভাতা দিতে হতো, তাহলে ঘর চলে যেমন, সেই রকম একটা বেকার ভাতা দিতে হতো। আমরা বলছি আগে কাজ দিন, আগে কাজ দিন, কাজ দিন, চাকরি দিন। যদি কাজ দিতে, চাকরি দিতে সরকার ব্যর্থ হয়, তখন সেই মুসলিমের অংশীজনকে আপনারা বেকার ভাতা দেবেন, এবং সেই বেকার ভাতা 7,000 করতে হবে। সেটার জন্য লড়াই করছি আমরা, যাতে আমাদের পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা কাজ পায়, যাতে আমাদের পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা আগে বাড়ে, এবং তাদের ঘর খরচের জন্য টাকা যেন তারা পায়, সেটার জন্য আমাদের লড়াই। আগামী 29 তারিখ বিধানসভা নির্বাচন। মাথায় রাখবেন যে তারা এসআইআর করেছে এবং তারা এসআইআর নিয়ে লড়াই করেনি। মাথায় রাখবেন তারা পশ্চিমবঙ্গে ধর্মের নামে, জাতের নামে, ভাষার নামে রাজনীতি করার চেষ্টা করেছে, এবং তারা তাদেরকে হাওয়া দিয়েছে, তলে তলে সেট করেছে। এবং এই পশ্চিমবঙ্গে যখন বামপন্থীদের সরকার ছিল, তখন বিজেপি আরএসএস বাড়েনি। এই পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের আমলে বিজেপি আরএসএস বেড়েছে, এবং একই সাথে আমরা দেখতে পেয়েছি কিভাবে এই পশ্চিমবঙ্গে দাঙ্গা লাগানো হচ্ছে, মানুষকে করে দেওয়া হচ্ছে। সেই ঘৃণার রাজনীতির বিরুদ্ধে, সেই ভাগ করার রাজনীতির বিরুদ্ধে আমরা ভালোবাসার রাজনীতি করছি। প্রত্যেকটা মানুষ ভাই ভাই হয়ে আমরা সম্প্রীতি বার্তা ছড়িয়ে দিচ্ছি। আমরা একসাথে এই পশ্চিমবঙ্গে লড়াই করছি, একসাথে থাকি। কোনোদিন কোনো আমাদের সমস্যা হয়নি। এই বাইরে থেকে বিজেপি এসে আমাদের কালচার নিয়ে এসে, সেই সংস্কৃতি নিয়ে এসে আমাদের উপর আক্রমণ করার চেষ্টা করছে। সেই কালচারের বিরুদ্ধে, সেই সংস্কৃতির বিরুদ্ধে আমাদের লড়াই। আমরা পশ্চিমবঙ্গের সম্প্রীতির বার্তা, আমরা পশ্চিমবঙ্গে ভালোবাসার রাজনীতি করতে জানি। আগামী 29 তারিখ আসুন, নিজের ভোট নিজে দিন, নিজের ভোটাধিকার প্রয়োগ করুন, নিজের ছেলে মেয়েটার শিক্ষার জন্য ভোট দিন, নিজের ছেলে মেয়েটার চাকরির জন্য ভোট দিন, নিজের মেয়েটার সুরক্ষিত রাখার জন্য ভোট দিন। আগামী দিনগুলোতে নিজের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যাতে কম করা যায়, সরকার যাতে বাজারে নিয়ন্ত্রণে রাখে, শাকসবজি ফলমূলের দাম যাতে কমে, ট্যাক্সের টাকা যাতে একটু কম হয়, তেলের ছাড় যাতে পাওয়া যায়, গ্যাসে ভর্তুকি পাওয়া যায়, সেগুলো নিয়ে বামপন্থীরা লড়াই করছে। আগামী 29 তারিখ নিজের ভবিষ্যতের জন্য ভোট দিন। 5 বছর যারা আপনাকে চালাবে, তাদেরকে আপনি নিজে চালনা করুন। আগামী 29 তারিখ বামফ্রন্ট মনোনীত টিকায়ন প্রার্থী আফরিন বেগম, আমি বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে দাঁড়িয়েছি। আমাদেরকে ভোট দিলে আমরা মানুষের সরকার গড়ব, আপনাদের জন্য লড়াই করব। ইনকলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ। पाकिस्तानी बोल के उनके ऊपर बीजेपी सरकार अत्याचार कर रहा है, उसके बाद वही बीजेपी सरकार हमारे पश्चिम बंगाल में आके हम लोगों से वोट मांग रही है। इनके खिलाफ आप लोग आवाज उठाइए। एसआईआर करके हमारे इस बालीगंज विधानसभा से टोटल 23,000 लोगों का नाम एडजुडिकेशन में था, वहां से 18,250 लोगों का नाम कट चुका है जो मुस्लिम कम्युनिटी के हैं। इसके खिलाफ हमारी लड़ाई है। वो लोग देख देख के, चुन चुन के मुस्लिम कम्युनिटी के ऊपर आक्रमण कर रहे हैं, उन लोगों का नाम काट दे रही है। और ममता दीदी 5 दिन का धरना बैठाई थी, उसके बाद अभी न्यू टाउन में जमीन दे रही है कंसंट्रेशन कैंप के लिए, इन लोगों को वहां पे ले जाने के लिए। इसके खिलाफ लड़ाई है। हमारे जो वोटाधिकार है, किसी का भी वोटाधिकार ना जाए, नाम ना कटे, उसके लिए हम लोग लॉयर टीम को बुलवा के कोर्ट तक ले जा रहे हैं, ताकि सब किसी का वोटाधिकार उन लोगों को मिले। जब बाबरी मस्जिद में आक्रमण हुआ था, उसको तोड़ा गया था, सारे देश में दंगा लग गया था, पश्चिम बंगाल में दंगा नहीं हुआ था, क्योंकि पश्चिम बंगाल में वामपंथियों का सरकार था।
इसके खिलाफ हम लोग लड़ रहे हैं। जिस तरीके से नफरत की राजनीति इस पश्चिम बंगाल में बीजेपी की सरकार फैला रही है, धर्म के नाम पे, मजहब के नाम पे, भाषा के नाम पे, जाति के नाम पे हम लोगों को बांटने की कोशिश कर रही है, उसके खिलाफ हमारी राजनीति है। इस बीजेपी सरकार को हवा दे रही है, बीजेपी की जो राज है उसको हवा दे रही है हमारे पश्चिम बंगाल की तृणमूल की नेत्री ममता दीदी। आरएसएस का दुर्गा बताया जाता है उनको। हम लोग देख रहे हैं कि वक्फ बिल जब बीजेपी ला रहा था कि वक्फ का जो प्रॉपर्टी है वो लोग अपने हाथ में कर लेंगे। वक्फ का प्रॉपर्टी किन लोगों को मिलता है? यतीम खाना चलता है मुस्लिमों का, माइनॉरिटी कम्युनिटी का यतीम खाना चलता है, हर जगह पे हॉस्टल चलते हैं, स्कूल चलते हैं। लेकिन उसी बीजेपी सरकार ने बिल लाया, बिल लाने के बाद उसको अपने हाथ में करने की कोशिश की, अपने हाथ में ले लिया। और उसके बाद जब पश्चिम बंगाल में हम लोग वक्फ इस बिल के खिलाफ आंदोलन कर रहे थे तो ममता दीदी ने क्या कहा? ममता दीदी ने कहा वक्फের বিরুদ্ধে কোনো আন্দোलन পশ্চিমবঙ্গে হবে না, जो করতে হলে दिल्ली चले जाओ। और उसके बाद हम लोग क्या देखते हैं कि ममता दीदी वही बिल को हमारे पश्चिम बंगाल में लागू कर देती है। तो मुस्लिम का, माइनॉरिटीज का क्या हाल हो रहा है इस पश्चिम बंगाल में आप लोग देखिए। सरकारी स्कूलें बंद हो रही है, सरकारी स्कूलों को 7,802 सरकारी स्कूल बंद कर दिया गया। गरीब घर के बच्चे जहाँ पे पढ़ने लिखने जाते थे। हमारे सरकारी अस्पतालों का अवस्था कैसा है, सिचुएशन कैसा है आप लोगों को पता है। जिस तरीके से सरकारी अस्पतालों में जाने से लोग मर रहे हैं। पीजी की डॉक्टर इंटर्न अभया, उनको रेप कर दिया गया, उनको मार डाला गया, उनका जस्टिस अभी तक नहीं मिला। और फिर भी हम लोग क्या देख रहे हैं कि एक हफ्ते पहले का न्यूज है कि एक आदमी अपने बच्चे को अस्पताल लेके गया था आजीकर में। वहाँ पे जाने के बाद लिफ्ट में उसका दम घुट के मर गया क्योंकि कर्मी नहीं था, वहाँ पे नियोग नहीं हुआ था, लिफ्टमैन नहीं था। 9% लिफ्टमैन जो नौकरी है वो अभी तक खाली है, लेकिन पश्चिम बंगाल की सरकार उसमें नियोग नहीं कर रही है। हमारे कॉर्पोरेशन में इतने पद खाली है लेकिन वहाँ पे नियोग नहीं हो रहा है। हम लोग कह रहे हैं, हम लोग मांग कर रहे हैं कि अगर आप लोग हम लोगों को दायित्व देंगे, अगर वामपंथी लोग सरकार में आएंगी, आप लोगों का जितने भी कॉन्ट्रेक्चुअल जॉब्स है, सरकारी जॉब, आधा सरकारी जॉब है, हम उसको परमानेंट कर देंगे और हर किसी का मिनिमम मजदूरी 26,000 करेंगे। इसके लिए हम लोग लड़ रहे हैं। हम लोग एक ही साथ कहते हैं कि हमारे जो मजदूर भाई वहाँ पे जिस तरीके से उन लोगों को जॉब सिक्योरिटी नहीं मिलता, हेल्थ सिक्योरिटी नहीं मिलता, उसके लिए हम लोग आई कार्ड बनाएंगे ताकि जॉब सिक्योरिटी, हेल्थ सिक्योरिटी मिले और 26,000 मिनिमम जो मजदूरी है वो उन लोगों को मिले, ताकि कहीं भी पश्चिम बंगाल के बाहर भी अगर वो जाए तो उन लोगों का जॉब सिक्योरिटी, हेल्थ सिक्योरिटी हो। ये हमारा काम है, सरकार का काम है इसको चुनना, इसको कराना, इसको अपने मजदूरों भाई को, अपने लोगों को प्रोटेक्ट करना। वो अब इस पश्चिम बंगाल की सरकार नहीं कर पा रही है। इसके खिलाफ हम लोग लड़ाई कर रहे हैं। आप लोग आइए, आने वाले 29 तारीख को वोट दीजिए अपने बच्चे की शिक्षा के लिए, तालीम के लिए, अपने औरतों की अधिकार के लिए, औरतों की सुरक्षा के लिए, लड़कियों की हिफाजत के लिए, अपने काम के लिए। हमारे खाने का गैस का दाम बढ़ रहा है और सरकार उसमें टैक्स हम लोगों को कम नहीं दे रही, उसके खिलाफ भी लड़ाई है। तेल का दाम भी बढ़ रहा है, उसके खिलाफ भी हमारी लड़ाई है। हम लोग टैक्स कम करवाएंगे ताकि हर लोग जिंदगी जी सके, उसके लिए काम करेंगे। आने वाली 29 तारीख को आप लोग वोट दीजिए अपने लिए, अपने खुद के लिए, अपने भविष्य के लिए। और यहाँ पे बालीगंज विधानसभा में मैं कैंडिडेट आफरीन बेगम और वहाँ पे एंटाली में अब्दुल रो वो कैंडिडेट है। आप लोग देखिएगा, वामपंथी को चुनाव में वोट दीजिए, वामपंथी सरकार लाएगा तो आप लोगों का वो सरकार होगा। इनकलाब जिंदाबाद, सीपीआईएम जिंदाबाद। শুভেন্দু অধিকারী গত দোলের দিন উৎসবকে কেন্দ্র করে বালিগঞ্জ ভবানীপুর অঞ্চলে মঞ্চ থেকে অত্যন্ত ঘৃণ্য, সংবিধান বিরোধী, এক কথায় দেশ বিরোধী মন্তব্য করেন। উনি মন্তব্য করেন যে নাস্তিকতা চলবে না, ধর্মনিরপেক্ষতা চলবে না, হিন্দুস্তানে হিন্দুদের রাজত্ব চলবে। শুভেন্দু অধিকারী আমাদের রাজ্যের বিরোধী দলনেতা, বিধানসভার সদস্য। এরকম মন্তব্য যা দেশের সংবিধানের ঐতিহ্যকে, ধর্মনিরপেক্ষতার ঐতিহ্যকে, সমস্ত মানুষের ধর্ম পালন করার, নাস্তিকতার চর্চা করার, অপর ধর্মকে সম্মান করার যে ঐতিহ্য, তাকে আঘাত করা এবং আমাদের দেশে এতদিনকার সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাস, সেই ইতিহাসকে ভাঙতে চায়, সাম্প্রদায়িক সম্প্রীতিকে ধ্বংস করতে চায় বিজেপি। বিজেপির একজন এমএলএ হিসেবে শুভেন্দু অধিকারী বারংবার এই ঘটনা ঘটিয়েছে। আমাদের কথা হচ্ছে যে আমরা বালিগঞ্জ থানায় সেদিনই সন্ধ্যাবেলায় এফআইআর লঞ্চ করি, তার পরের দিন ভবানীপুর থানায় এফআইআর করা হয়, কিন্তু এতদিন পেরিয়ে যাওয়ার পরেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা রাজ্যের প্রশাসন নেয়নি।
রাজ্যের প্রশাসনের এটা দায়িত্ব যাতে আমাদের রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে, ধর্মনিরপেক্ষতার ঐতিহ্য বজায় থাকে। রাজ্যের প্রশাসন যখন সেই কাজ করছে না, বাধ্য হতে হচ্ছে রাজ্যের মানুষকে, যারা সম্প্রীতির পক্ষে, যারা দেশের সংবিধানকে রক্ষা করার পক্ষে, তাদেরকে রাস্তায় নেমে সম্প্রীতি সংবিধান রক্ষা করার। একদিকে ভোটাধিকার কেড়ে নিতে চায়, আরেকদিকে মানুষের এতদিনকার সম্প্রীতি, এতদিনকার ধর্মনিরপেক্ষতার ঐতিহ্যকে কেড়ে নিতে চায়। আজকে হাইকোর্টে শুভেন্দু অধিকারীর এই হেড স্পিচের বিরুদ্ধে, সংবিধান বিরোধী মন্তব্যের বিরুদ্ধে কেস ফাইল করা হয়েছে। আমরা উপযুক্ত ভাবে এই রাজ্যের যে ইতিহাস, এই মাটির যে ইতিহাস, সেই ইতিহাসকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে, ধর্মনিরপেক্ষতার ঐতিহ্যকে বজায় রাখতে, সংবিধানকে অটুট রাখতে আরো লড়াই লড়ব। এবং এই লড়াইতে গোটা দেশের, গোটা রাজ্যের মানুষকে আমরা পাশে চাই, যাতে আর কোনোদিন এইরকম মন্তব্য করে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া, দেশের সংবিধানকে অমান্য করার মতো সাহস না পান।